আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রথম পর্বে আমাদের স্বাগতম। আমরা মূলত ২০২৪-২৫ আয়কর নির্দেশিকা অনুযায়ী আমাদের কনটেন্টটিকে সাজিয়েছি। আমরা প্রথমেই জানবো আয়কর রিটার্ন কি? আয়কর রিটার্ন কি আমরা যদি বলতে হয় তাহলে এক অর্থ বছরে অর্থাৎ জুলাইয়ের ১ তারিখ থেকে পরবর্তী বছরের জুনের ৩০ তারিখ পর্যন্ত যেকোনো একজন স্বাভাবিক ব্যক্তির আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলীর যে হিসাব আমরা এনবিআর কর্তৃক নির্ধারিত ফর্মে যে উপস্থাপন করি সেটাই হচ্ছে আপনার রিটার্ন। অর্থাৎ আপনার যে রিটার্ন এটা আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অবস্থিত আপনার যে পরিসম্পদ এবং দায়ের বিবরণী এবং ক্ষেত্রমতো জীবনযাপন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হবে এবং এখানে আপনার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত যে ফর্ম আছে সেখানে রিটার্ন আপনাকে দাখিল করতে হবে। এখানে একটা লিঙ্ক উল্লেখ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে আমরা যদি যাই তাহলে আপনার এখানে বিভিন্ন ধরনের ফর্ম পাবেন। কেউ যদি অফলাইনে আপনাদের রিটার্ন দাখিল করতে চান তাহলে আমাদের এই লিঙ্কের ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে এই ধরনের ফর্ম দেখতে পারবো এবং আপনারা এই ফর্মগুলো ডাউনলোড করে আপনাদের আয়কর যে রিটার্ন আছে রিটার্নে দাখিল করতে পারবেন। আমরা একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আইটি গ ১১ এবং আইটি ১১ ঘ এই দুইটি হচ্ছে রিটার্ন মূলত দাখিল করে থাকে। আমরা পরবর্তীতে বিষয়গুলো ইন ডিটেলসে জানব। আমরা প্রথমেই যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে যে রিটার্ন কারা দাখিল করবেন। রিটার্ন কারা দাখিল করবেন তা মূলত ২ ভাগে বিভক্ত করা হয়েছে বা আমরা ২টি ভাগে চিহ্নিত করতে পারি। প্রথমতই আছে যে যাদের করযোগ্য আয় রয়েছে অর্থাৎ আপনাদের যাদের করযোগ্য আয় রয়েছে এক অর্থবছরে তারাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ আপনি যদি ইন্ডিভিজুয়ালি এক অর্থবছরে ৩.৫ লক্ষ টাকার বেশি আয় করে থাকেন তাহলে আপনি রিটার্ন দাখিল করার জন্য উপযুক্ত হয়েছেন বলে বিবেচিত হবে। এছাড়া যদি আপনি মহিলা বা ৬৫ বছরের তদূর্ধ্ব কোনো বয়সের করদাতা হন এবং আপনার বছরে যদি ৪ লক্ষ টাকার বেশি ইনকাম থাকে তাহলে আপনাকে সেই অর্থ বছরে রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে যদি আয় বছরে ৪,৭৫,০০০ টাকার বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া যুদ্ধাহত গেজেটভুক্ত যুদ্ধাহত এবং মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকা যদি বেশি আয় হয়ে থাকে কোনো একটা অর্থ বছরে তাহলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এটা মূলত হচ্ছে আমাদের যাদের করযোগ্য আয় রয়েছে তাদের ক্ষেত্রে অর্থাৎ এই ৪ শ্রেণীর ব্যক্তিদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। এখন প্রশ্ন আসে যে এটা আমরা একটু আগে দেখলাম আগের স্লাইডে যে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে তারা কারা? এখানে এনবিআর কর্তৃক টোটাল ৫১ ধরনের করা আছে যে কারা কারা হচ্ছে যে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করবেন। তো আমরা এখানে সবগুলো পড়বো না, আপনারা হচ্ছে যে এটা আপনাদের অবসর সময় দেখে দিবেন। আমরা কিছু দাগিয়ে রেখেছি আর কি এখানে। আমরা যেমন গণকর্মচারী অর্থাৎ হচ্ছে যে একজন যদি সরকারি কর্মকর্তা-কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। যদি লোন নেন অর্থাৎ ২০ লক্ষ টাকার বেশি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ব্যাংক থেকে ২০ লক্ষ টাকার অধিক যদি আপনি হোম লোন নেন বা পার্সোনাল আপনি লোন নেন অর্থাৎ আপনাকে অবশ্যই ওই অর্থ বছরে আপনি রিটার্ন দাখিল করেছেন কি করেন নাই সেটার অবশ্যই কপি দিয়েই আপনাকে লোনটি দেওয়া হবে। এছাড়া আপনার ক্রেডিট কার্ড প্রাপ্তিতে এবং বহাল রাখতে আপনাকে রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে। শুধু তাই নয়, আপনি যদি ৫ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া ১০ লক্ষ টাকার বেশি যদি মেয়াদি আমানত খোলা এবং বহাল রাখতেও আপনার রিটার্ন দাখিল করতে হবে। এছাড়াও ৫ লক্ষ টাকার বেশি যদি পোস্ট অফিসে আপনার সঞ্চয় হিসাব করেন সেক্ষেত্রেও আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া আপনি আমাদের যে ১৫ নম্বরে যেটা যে বিভিন্ন পেশাজীবী সংস্থা যেগুলো আছে আমাদের সেগুলো যদি সদস্যপদ প্রাপ্তিতে এবং বহাল রাখতে আপনাকে অবশ্যই আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। চিকিৎসক বা আইনজীবী বা হচ্ছে প্রকৌশলী বা স্থপতি বা সার্ভেয়ার হয়ে থাকেন তাহলে সেই পেশাজীবী সংস্থার সদস্যপদ যদি আপনি সদস্যপদ নিতে চান অর্থাৎ আপনি সদস্যপদ হয়তো নিবেন আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করে সদস্যপদ পেতে হবে। এছাড়া সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির ক্ষেত্রেও আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। এখানে আরও অন্যান্য অনেক বিষয় আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন রিটার্ন দাখিল না করেন তাহলে কি হবে? এখানে যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে রিটার্ন দাখিল যদি না করেন সেই সকল সেবা হতে বঞ্চিত হবে। অর্থাৎ আপনার এই যে ৫১ ধরনের অর্থাৎ যেমন গ্যাস বা বিদ্যুৎ পাওয়া যাবে না কিংবা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আপনার বেতন দেওয়া হবে না, ঠিক আছে। এছাড়া আপনার আয়কর আইনের ২৬৬ অনুযায়ী আপনাকে উপকর কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে উপকর কমিশনার কর্তৃক একতরফা ভাবে আপনাকে নির্ধারিত কর পরিশোধ করতে হবে। আমরা দেখি আমরা এখানে আয়কর আইনের ২৬৬ নাম্বারে কি বলা আছে আপনারা এটা একটু দেখে নেবেন। তারপরও এখানে আমরা বলি আয়কর আইনের ২৬৬ একে বলা আছে যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা ১৬৬, ৭২, ১৯১, ৯৩ এবং ২১২ এর অধীন
কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তি সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করেন 10% হারে জরিমানা আরোপ করতে পারবেন, যাহা 1000 টাকা ন্যূনতম হবে এবং ব্যর্থতা অব্যাহত থাকে প্রতিদিনের জন্য 50 টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবে। তবে শর্ত থাকে যে উক্ত জরিমানার পরিমাণ নিম্নবর্ণিত অঙ্ক অতিক্রম করিবে না, অর্থাৎ কোনো ব্যক্তি করদাতা যার পূর্বে কখনো কর নির্ধারণ করা হয়নি কিন্তু তার 5000 টাকা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ অতিক্রম করবে না 5000 টাকা, এবং কোনো ব্যক্তি করদাতা যার ইতোপূর্বে কর নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আপনি কোনো একটা বছরে কর দিয়েছেন কিন্তু তারপরে দেন নাই, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু 50%। অর্থাৎ কোনো একটা ব্যক্তি যদি পূর্বে কখনো কর নির্ধারণ করেনি কিন্তু প্রথমবার দিচ্ছেন, তার ক্ষেত্রে সর্বোচ্চ 5000 টাকা হবে। আর আপনি একবার অর্থ বছর দিয়েছেন তারপরে দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে 50% আকারে হবে এবং 1000 টাকা, যা এই দুইটার মধ্যে যা অধিক 50%-এর মধ্যে আপনার যাবে। এছাড়া আপনার অন্যান্য কিছু বিষয়গুলি এখানে আছে, আপনারা একটু পড়ে নেবেন। এই বিষয়টা আমাদের প্রত্যেককে জানা জরুরি। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে এই বিষয়টি জানবো একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন কর নির্ধারণ পদ্ধতি কি হবে এবং রিটার্নের প্রকারভেদগুলো কি হবে। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।